সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, রাশিয়ার সাথে ইরান নতুন পরমাণু চুক্তি করতে যাচ্ছে, $25 বিলিয়ন চুক্তি। যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা দিয়েছে, তখন ইরান এবং রাশিয়া এই চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তি তো আর বিনা পয়সায় হবে না, $25 বিলিয়ন হবে এই চুক্তির মূল্য। তার মানে ইরান রাশিয়াকে এত ডলার দেবে আর রাশিয়া ইরানের হয়ে কাজ করবে। এর মানে দুই দেশের ভেতরে বাণিজ্য হলো, বাণিজ্য। যেমনটি ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা চীন মানবে না, তেমনি রাশিয়া কথায় নয় কাজে দেখিয়ে দিচ্ছে তারাও মানবে না। এরপরে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান তিনি গুরুত্বপূর্ণ এক তথ্য দিয়েছেন। কি তথ্য জানেন? পরিদর্শক দল ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে আসতে চেয়েছিল। ইরান তাদেরকে বলছে নো পারমিশন, এদিকে আসা যাবে না। ইরান বলছে নতুন প্রোটোকল ঠিকঠাক করা হবে, তারপরে কতদিনে ঠিক হবে নোবডি নোজ। এর ভিতরে তো আবার আলোচনা চলছে ইরানের সংসদে যে ইরান এনপিটিতে থাকবে কিনা, সেটাই তো প্রশ্ন। অতএব পশ্চিমা পরিদর্শক দল ইরানের পরমাণু স্থাপনা হর হামেশা পরিদর্শন করতে যে আসতো, সেই সুযোগ সম্ভবত তাদের জন্য আর থাকছে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নতুন প্রস্তাব দিয়েছে মুসলিম দেশগুলোর উদ্দেশ্যে। তিনি বলেছেন মুসলিম দেশগুলোর ভেতরে এখন নন অ্যাগ্রেশন প্যাক্ট, অর্থাৎ কেউ কাউকে আক্রমণ করবে না, এরকম একটা চুক্তি হওয়া উচিত। আরও কিছু কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার এই ভিডিওতে আমি মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের এই আলোচনা। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। রাশিয়ার সাথে ইরানের যে চুক্তি হতে যাচ্ছে সেটি $25 বিলিয়ন চুক্তি। এটা শুধুমাত্র পরমাণু স্থাপন করবে, গড়ে তুলবে। রাশিয়া ইরানে আরও বেশ কয়েকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়ে দেবে আর কয়েকটা ছোটোখাটো পরমাণু রিঅ্যাক্টর স্থাপন করে দেবে রাশিয়া। রাশিয়া ইরানের সাথে একেবারে টুকিটাকি কোনো বাণিজ্য করতে যাচ্ছে না। এই যে চুক্তি, এই চুক্তির আওতায় তো ইরান রাশিয়াকে টাকা দেবে 25 বিলিয়ন, মানে $2500 কোটি। এই চুক্তিটা আগামী সপ্তাহে, অর্থাৎ আগামী কয়েকদিনের ভিতরেই কিরগিজস্তানে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুজন বৈঠকও করবেন। এর মানে দাঁড়াবে যে যখন তারা দুইজন চুক্তিতে সই করবেন এবং বৈঠক শেষে হ্যান্ডশেক করবেন, সংবাদ সম্মেলন করবেন, সাংবাদিকদের সামনে ক্যামেরায় পোজ দেবেন, ফটো সেশন করবেন, তখন আমেরিকা যে প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞাকে জাস্ট বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হবে, বুড়ো আঙুল দেখানো হবে। রাশিয়া এবং ইরান দেখাবে যে আমরা তোমার এই নিষেধাজ্ঞা মানছি না, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। চীন যেমনটি বলেছে, চীন তার স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য যা প্রয়োজন তাই করবে, যে ব্যবস্থা নিতে হয় তাই করবে। ঠিক রাশিয়া অত কথা না বলে আসল কাজে দেখিয়ে দেবে। এপাশে পাকিস্তান কিন্তু বলেছে তারা আন্তর্জাতিক আইন অনুসরণ করবে নিষেধাজ্ঞা মানার ক্ষেত্রে। তার মানে যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞা একতরফা আর আন্তর্জাতিক আইনের অধীনে না, অতএব পাকিস্তান আর মানবে না। আরও অনেকেই বলেছে। সেক্ষেত্রে আমেরিকা যে চ্যালেঞ্জের মুখে পড়েছে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি তার জীবনে আমেরিকার ইতিহাসে এবার প্রথম নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে। এটা হবে, ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে ফাঁদে ফেলবে, এটা ইরান, রাশিয়া এবং চীনের বহুদিনের কৌশল। করবে তো এটা। ডোনাল্ড ট্রাম্পের আমলে যদি রাশিয়া এবং চীন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তাতেও খুব অবাক হওয়ার কিছু থাকবে না। ইউক্রেনকে কেন্দ্র করে ইউরোপীয় বেশ কিছু দেশ, নেটোভুক্ত দেশ, তারা রাশিয়ার সাথে যে ব্যবহার করছে, যেভাবে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করছে,
তাতে যে কোনো সময় তাদের উপরে রাশিয়া হামলা চালাতে পারে। যদি রাশিয়া হামলা চালায় তাহলে আমেরিকা কিন্তু আলটিমেটলি নেটো জোটকে রক্ষা করার জন্য সেখানে যুদ্ধ করতে বাধ্য। যদি তা না করে নেটো জোট ভেঙে যাবে। আর যদি সেই যুদ্ধ করে তাহলে ইরানের সাথে মধ্যপ্রাচ্যে আমেরিকা বিপর্যয়ের মুখে পড়বে। ওপাশে চীন তখন কিন্তু আর এক ধাক্কা দেবে। তার মানে এই যে সময়টা, এই সময়ের ভেতরে আমেরিকার বিশ্ব অঙ্গনে অবস্থানগত মারাত্মক পরিবর্তন এসে যাবে। তার মানে সারা বিশ্বে আমেরিকার যে অবস্থান ছিল সেই অবস্থান আর থাকবে না, ভীষণভাবে বদলে যাবে, এমন সম্ভাবনা যথেষ্ট। এই ইরান যুদ্ধ, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেন যুদ্ধ, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে। এদিকে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী তিনি জানিয়েছেন, পশ্চিমা পরিদর্শক দল আসতে চেয়েছিল ইরানে তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শন করার ক্ষেত্রে। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় যে সমস্ত পরমাণু স্থাপনার উপর ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত পরমাণু স্থাপনা দেখতে আসতে চেয়েছিল। তারা বলতে চেয়েছে যে হামলার পরে এই সমস্ত পরমাণু স্থাপনাগুলোর অবস্থা কি, আমরা সেটা দেখতে চাই। ইরান বলছে নো, আসা যাবে না, কোনো পারমিশনে আসা যাবে না। এই হামলার পরে আমরা নতুন প্রোটোকল ঠিক করব, অর্থাৎ কে কোনভাবে এই সমস্ত পরমাণু স্থাপনা পরিদর্শন করবে, আদৌ পরিদর্শন করতে পারবে কিনা, কাকে দেব কাকে দেব না পরিদর্শন করতে, এবং পরিদর্শন করলে কি কি শর্ত মেনে আসতে হবে, এই সমস্ত নানান বিষয়ে একটা প্রোটোকল ঠিক করবে ইরান, তারপরে এই সুবিধা দেবে। মোহাম্মদ ইসলামী পরিষ্কার করে বলছেন, পশ্চিমা এই যে পরিদর্শক দল তারা ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়া পরমাণু স্থাপনা দেখতে চায়, তারা প্রকৃতপক্ষে ইরানের এই পরমাণু স্থাপনা নিরাপত্তার দায়িত্ব নিতে বা নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আসতে চায় না। তারা আসতে চায়, দেখতে চায় আমেরিকা এবং ইসরায়েলের হামলায় আমাদের পরমাণু স্থাপনা কতটুকু ক্ষতি হয়েছে সেইটা, মানে এখান থেকে তথ্য নিয়ে আমেরিকা এবং ইসরায়েলকে জানাবে তারা। মোহাম্মদ ইসলামের বক্তব্যটা ফলে ইরান খুব শক্তভাবে দাঁড়িয়েছে যে না, দেখতে আসা যাবে না পরে। এদিকে আপনারা তো শুনেছেনই যে ইরানের জাতীয় সংসদে আলোচনা হচ্ছে ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে থাকবে কিনা। যদি না থাকে তাহলে এই সমস্ত পরমাণু পরিদর্শককে ইরানের পরমাণু স্থাপনায় আসতে দেওয়ার আর কোনো মানেই নেই, আসতেও দেবে না। ইরান যে যুক্তি দেখাচ্ছে সেটা খুবই স্ট্রং, যে আমরা এনপিটিতে থাকার পরে যদি আমাদের পরমাণু স্থাপনায় হামলা হয়, আমাদের উপরে যদি হামলা হয়, তাহলে এই এনপিটিতে থাকার কি মূল্য আছে, কি মানে আছে, লাভটা কি, থাকবো না, এমন হতে পারে। ইরানকে নিয়ে, হরমুজ প্রণালীকে নিয়ে আসলে আমেরিকা ভীষণ সংকটে পড়ে গেছে। ইরানের বিরুদ্ধে যে এই যে গত সোমবার যে নিষেধাজ্ঞা আরোপ করলো, সেই নিষেধাজ্ঞার পেছনে নাকি নেতানিয়াহু নিজেই কথা বলেছেন যে আমার বুদ্ধি পরামর্শ মতো ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে এই ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মাধ্যমে ইরান নত হতে বাধ্য। এপাশে আজকেও ইরানের আইআরজিসি বলেছে হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে আছে এবং ইরানের কন্ট্রোলেই থাকবে। আমেরিকা ইরানের শর্ত পূরণ করলেই শুধুমাত্র এই হরমুজ প্রণালী খোলা হবে, তাছাড়া খোলা হবে না, একদম সাফ। আইআরজিসির মুখপাত্র, অন্যতম মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি তিনি বলেছেন হরমুজ প্রণালী থেকে অন্তত 400 কিলোমিটার দূরে আমেরিকার জাহাজগুলোর অবস্থান। পারস্য উপসাগরে একটাও আমেরিকার কোনো জাহাজ নেই, আর হরমুজ প্রণালীর ধারে কাছেও নেই। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি 3টি দফা দিয়েছেন, 3টি প্রস্তাব দিয়েছেন মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য, সহযোগিতা বাড়ানোর জন্য, এবং একে অপরকে যাতে হামলা না করে, কেউ কারোর বিরুদ্ধে হামলার জন্য যাতে ব্যবহৃত না হয় সেই ব্যাপারে তিনি বলেছেন। অর্থাৎ ইরানের প্রেসিডেন্ট বলছেন মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা এবং নন অ্যাগ্রেশন প্যাক্ট হওয়া উচিত। অর্থাৎ নিরাপত্তা চুক্তি এবং নন অ্যাগ্রেশন প্যাক্ট, মানে আমি আপনাকে আক্রমণ করবো না, আপনি আমাকে আক্রমণ করবেন না, এরকম একটা চুক্তি হওয়া দরকার। এটা হবে আঞ্চলিক নিরাপত্তা এবং মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন থেকে নিজেদেরকে নিরাপদ রাখার রক্ষা কবচ। তার মানে আঞ্চলিক দেশগুলোর বা মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ইসরায়েল এবং আমেরিকার
আগ্রাসন থেকে রক্ষা করার জন্য একটা রক্ষা কবচ হিসেবে থাকবে, এটা সেফগার্ড। এরপরে মাসুদ পেজিশকিয়ান আর একটা কথা বলছেন, মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব সংঘাত ঠেকানোর জন্য একটা স্থায়ী মেকানিজম তৈরি করতে হবে। সেই মেকানিজমটা হতে পারে ওআইসি। ওআইসিকে শুধুমাত্র বিবৃতি দেওয়ার একটা প্রতিষ্ঠান হিসেবে না বানিয়ে, না রেখে তাকে কার্যকর একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং ওআইসি প্রয়োজনে সমস্ত মুসলিম দেশগুলোর ভেতরে দ্বন্দ্ব সংঘাত ঠেকানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। তাকে সেরকম স্ট্রং করে তুলতে হবে, তাকে শক্তিশালী করতে হবে। এরপরে 3 নম্বর প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্ট বলেছেন যে মুসলিম দেশগুলোকে আসলে বিচ্ছিন্ন কয়েকটা আলাদা আলাদা বাজার না থেকে একটা সম্মিলিত সমষ্টিগত বাজার হওয়া উচিত। তিনি বলেছেন এইরকম একটা পরিবেশ তৈরি করার জন্য যৌথ প্রকল্পে কাজ করা উচিত। তিনি আরও বলেছেন মুসলিম দেশগুলোর যে বিনিয়োগ বিভিন্ন জায়গায় চলে যায়, এই বিনিয়োগগুলো বিভিন্ন জায়গায় না গিয়ে মুসলিম দেশগুলোর মধ্যে যদি থাকে তাহলে এই মুসলিম দেশগুলোর উন্নয়ন হবে। এরা নানান রকমের প্রকল্প তৈরি করতে পারবে, বিজ্ঞান চর্চা হবে এবং অনেক কিছু করা সম্ভব। বিশেষ করে প্রযুক্তিগত খাতে বিশাল বড় ডেভেলপমেন্ট আনা সম্ভব। একা ইরান নিষেধাজ্ঞার আওতায় থাকার পরে যদি তারা তাদের প্রযুক্তি খাতে এত ডেভেলপমেন্ট আনতে পারে, আর সেখানে নিষেধাজ্ঞা বাদ দিয়ে যদি সবাই সম্মিলিতভাবে কোনো প্রজেক্ট নেয় এবং সেখানে যদি বিনিয়োগ করে, তাহলে সেই বিনিয়োগের ফলাফলটা কত ভালো হতে পারে। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যগুলোকে, এই প্রস্তাবগুলোকে আসলে মুসলিম বিশ্ব কিভাবে দেখে সেটাই বড় কথা। আমরা তার জন্য অপেক্ষা করি, দেখা যাক কি হয়, তার প্রস্তাবকে মুসলিম বিশ্ব গ্রহণ করে কিনা। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চাই। ইরান যে পশ্চিমা পরিদর্শকদেরকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দিল না, এটা কি ইরানের শক্তিশালী হয়ে ওঠার প্রমাণ, নাকি ইরান নিতান্তই এটা মুখে মুখে বলল কিন্তু ভেতরে ভেতরে তারা পশ্চিমা পরিদর্শকদেরকে ইরানে আসতে দেবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খেলা কিন্তু জমে গেছে। কেন জমে গেছে? সবার গন্তব্য এখন তেহরান। আপনারা অবাক হবেন, 2 মাস আগেও কিন্তু এই পরিস্থিতি ছিল না। পৃথিবীতে যার যত শক্তি আছে তার কাছেই বশ্যতা মানে মানুষ, তাই তো? মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন ফেক শক্তি দেখিয়ে সারা পৃথিবীকে করায়ত্তে রাখতে চেয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে যে ক্ষতির মুখে পড়েছে তা অভাবনীয়। এই ক্ষতি আসলে অপূরণীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সুপার পাওয়ার মধ্যপ্রাচ্য থেকে এভাবে লেজ গুটাবে, এটা তো অকল্পনীয়। অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি? মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী রাষ্ট্রগুলো আস্তে আস্তে মাথা নিচু করছে বা আস্তে আস্তে এই উপলব্ধি অর্জন করছে যে আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, মধ্যপ্রাচ্যে দখলদারকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এটাই হচ্ছে মূল কথা। দেখুন, আমি কেন বললাম যে সবার গন্তব্য এখন তেহরানে। এই আজকেরই খবর, সেটা হচ্ছে যে কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ তিনি তেহরানে গিয়েছেন। দেখুন, কাতারের সঙ্গে তেহরানের কিন্তু দীর্ঘদিন ধরে একটা খারাপ পরিস্থিতি, মানে খারাপ সম্পর্ক চলছে। কিন্তু যখন শক্তির সমীকরণ স্পষ্ট হয়ে গেছে, যখন শক্তিতে ইরান টিকে গেছে, তখন এখন সবাই ইরানের দিকেই ছুটছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে তেহরানে গিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ। তিনি বিভিন্ন দুঃখিত শেখ মোহাম্মদ, তিনি বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার আব্বাস আরাকচির সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এভাবে এই কথা বলার মধ্য দিয়ে একটা বিষয় একদম পরিষ্কার হয়ে গেছে যে কাতারের সঙ্গে তেহরানের সম্পর্ক উষ্ণ হচ্ছে। কদিন আগেও আপনারা জানেন যে কাতারে অব্যাহতভাবে হামলা করেছে ইরান। হামলা করেছে মানে হচ্ছে
যে কাতারে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে। মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন ঘাঁটি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হচ্ছে কাতারে। তো কাতারে আল উদেইদ ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সেই ঘাঁটিতে অনেকবার হামলা করেছে ইরান এবং আপনারা জানেন যে হামলা করতে গিয়ে ইরানের কয়েকজন পাইলট আহত হয়। তারা এখন কাতারে আছে বলে ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে। তো এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও কাতার ইরানের কাছে যাচ্ছে, ইরানের কাছে সমঝোতার জন্য যাচ্ছে। কেন? কারণ ইরান টিকে গেছে। ইরান শক্তিমত্তা দেখিয়েছে। ইরান ঝেঁটিয়ে বিদায় করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে, প্রিয় দর্শক। দেখুন, গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে শেয়ার না করলেই নয়। এটা আজকেরই খবর যে দুটি দেশ বৈঠক করার কারণে তেলের বাজারে একটা স্থিতিশীলতা এসেছে, প্রিয় দর্শক। সেই খবরটি আপনাদেরকে জানাতে চাই যে বিশ্ব বাজারে টানা কয়েকদিন ধরে কমছে অপরিশোধিত তেলের দাম। এর পেছনে কি কারণ রয়েছে তেলের দাম কমার পেছনে? আচ্ছা, শেখ মোহাম্মদ মানে কাতারের প্রধানমন্ত্রী তিনি যে তেহরানে গেলেন, তিনি কি কাতারের আমির শেখ তামিমের নির্দেশক্রমে যাননি? অবশ্যই গিয়েছেন। আর শেখ তামিম নিজেকে এরদোয়ানের ছোট ভাই বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। তো দেখুন সমীকরণ কোন দিকে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে অর্থনৈতিক অবরোধ আরোপ করে নিজেদের লজ্জা থাকতে চাচ্ছিল, নিজেদের মুখটাকে বিজয়ী হিসেবে দেখাতে চাইছিল, সেটা একদম ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস হলো। এবার বাণিজ্য অবরোধ দিতে গিয়ে একদম ধ্বংসের দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র। কাতার কি করলো? কাতার কিন্তু একটা চমৎকার গেম খেললো। ইরান ও কাতারের সম্ভাব্য আলোচনাকে ঘিরে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়ায় বৃহস্পতিবার তেলের দরপতন অব্যাহত থাকে। তেলের দাম কিন্তু কমছে। বৃহস্পতিবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৬০ সেন্ট বা ০.৭% কমে ব্যারেল প্রতি $৮৭.২৪ নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৫৬ সেন্ট বা ০.৭% কমে $৮১.৬৭ দাঁড়ায়। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ইরান সফর করে আলোচনার উদ্যোগ নিয়েছেন, মানে আজকেই এই আলোচনা হয়েছে। ফলে যারা স্টেক আছেন জ্বালানি তেলের, তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ১/৫ পরিবাহিত হয়। দীর্ঘদিন ধরে এই পথে চলাচল ব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। প্রণালীটি ধীরে ধীরে স্বাভাবিক হলে বাজারে তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে, যা দামের উপর আরো নিম্নমুখী চাপ তৈরি করতে পারে, প্রিয় দর্শক। তো দেখুন, কাতারের প্রধানমন্ত্রী এখন আলাপ আলোচনার সূচনা করার সঙ্গে সঙ্গে দাম কমে গেছে, মানে ইরানের অর্থনীতি আবারও চাঙ্গা হতে শুরু করেছে। দেখুন, ইরানের ঘনিষ্ঠ বন্ধু চীন কি বলছে। চীন কিন্তু স্পষ্টভাবে বলেছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ মানি না। মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে জানিয়েছে যে আমরা আগে যেমন ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক করেছি, একইভাবে এই সম্পর্ক অব্যাহত থাকবে এবং নতুন নতুন দিগন্ত তৈরি করে ইরানকে যেন অর্থনৈতিকভাবে আরো অগ্রগতির দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টা বন্ধু রাষ্ট্র হিসেবে অব্যাহত রাখব। ইরানের সঙ্গে চীনের যে তেল বাণিজ্য, এর বাইরে আরো বিভিন্ন খাতে যে দ্বিপক্ষীয় সম্পর্ক আছে, সেটা কোনোভাবেই ব্যাহত হবে না মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবরোধের কারণে। বরং মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধে ইরান আরো দ্বিগুণ বাণিজ্য করতে চায় চীনের সঙ্গে। প্রিয় দর্শক, চীন এতে কিন্তু সম্মত হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বন্ধুত্বের হাত বাড়িয়ে বলেছেন যে আমাদের পরীক্ষিত বন্ধুদের কখনোই নিরাশ করবে না বেইজিং। এটা একটা বড় ধরনের স্টেটমেন্ট, প্রিয় দর্শক। আরেকটু অবাক হবার মতো ঘটনা যে পাকিস্তান এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে, সেই পাকিস্তান এখন মুখ ফুটে বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা মানি না। একদম স্পষ্টভাবে আজকে বলেছে। সেই বিবৃতিটা আপনাদেরকে শোনালেই স্পষ্ট হবে। প্রিয় দর্শক,
তেহরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত একপাক্ষিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা মেনে চলতে পাকিস্তান বাধ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ইসলামাবাদ। তাহলে কি বুঝতে পারছেন? ওই যে আশঙ্কা করা হচ্ছিল যে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্কের মক্কা জোট আসলে ইরান বিরোধী, তা কিন্তু নয়। স্পষ্টভাবে দেখা যাচ্ছে কদিন আগে ইরানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির সফর করে এসেছেন তেহরান থেকে। ওয়াশিংটনের এই নতুন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করে যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধানের জোর দিয়েছে দেশটি। কি মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার একেবারে কাচের দেয়ালের মতো ভেঙে চুরমার। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দারাব এ কথা জানান। সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন যে পাকিস্তান মনে করে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের এই একপাক্ষিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। কোনো সংকট সমাধান করতে হলে আলোচনাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে এই কূটনীতিক দাবি করেছেন। এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বেশ কিছু অর্থনৈতিক ও আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ট্রাম্প প্রশাসন তেহরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশল হিসেবে এই অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে বলে জানানো হয়। তবে যুক্তরাষ্ট্রের এই সর্বাত্মক আর্থিক অবরোধ এবং হুমকি সত্ত্বেও পাকিস্তান তাদের নিজস্ব পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক স্বার্থ রক্ষায় এই নিষেধাজ্ঞা না মানার বার্তা দিল। এর মধ্যে কি একটা জিনিস স্পষ্টই হয়ে গেল যে ইরানের পাশে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, চীন, রাশিয়া সব রাষ্ট্রগুলোই রয়েছে। ইরানের পাশে মানে দৃশ্যমান হলেও থাকতে বাধ্য ভারত। ভারত যদিও তার বন্ধুর সীমানাকে স্পষ্ট করেছে, ভারত ইসরায়েলকে বেছে নিয়েছে, তারপরেও কদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ফোন করেছিলেন আব্বাস আরাকচিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রীকে। কেন? যেন হরমুজ প্রণালীতে চলাচলরত ভারতীয় পতাকাবাহী জাহাজের উপর আঘাত না হানা হয়। ভারত কিন্তু স্পষ্টভাবে ইরানের ঘোষণা দিয়ে বিরোধিতা করবে না, কারণ জানে তাহলে মধ্যপ্রাচ্যে ভারতের ব্যবসা বাণিজ্য একদম ধসে পড়বে। তো সুতরাং ইরান যে আসলে উত্থিত একটা পরাশক্তি, এটা দৃঢ়ভাবেই আমরা দেখতে পাচ্ছি। যে কাতার সবসময় বলা হতো মার্কিনপন্থী, সেই কাতার এখন ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসে তার দেশের সংকট এবং সমস্যাগুলো সমাধান করতে চাচ্ছে। যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধ সমাধানের মধ্যস্থতা করছে, সেই পাকিস্তান স্পষ্টভাবে বলে দিল আমরা ওয়াশিংটনের নিষেধাজ্ঞার পক্ষে নই। চীন, রাশিয়া এই রাষ্ট্রগুলো তো রয়েছেই। রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক থাকলেও ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা কিন্তু মানছে না আঙ্কারা। তো সুতরাং কি দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত অর্থনৈতিক অবরোধ আরোপ করে চূড়ান্ত ধ্বংসের পেরেক ঠুকে দিল তার কলিজাতে। এখন ধীরে ধীরে এর প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। শেষ করছি আধিপত্যবাদ বিরোধী হাদি, তার নামটি স্মরণ করেই। হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি সংগ্রহ করুন। সংগ্রহ করতে 01911131281 এই নম্বরে ফোন করুন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।